WBHRP স্টাফ নার্স গ্রেড 2 পরবর্তী পার্ট 10। তো এই ভিডিওতে আমরা দেখব, আগের ভিডিওতে আমরা 18 পর্যন্ত ডিসকাস করেছিলাম, এখানে আমরা পরবর্তী কোশ্চেন থেকে আলোচনা করব। তো এখানে প্রথমে আমাদের রয়েছে এজ কনসিডার্ড অ্যাজ পেডিয়াট্রিক ইন টিবি কন্ট্রোল প্রোগ্রাম। টিবি কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে পেডিয়াট্রিক এজ গ্রুপ হিসেবে কোন এজ গ্রুপকে ধরা হয়? আমরা জেনারেলি মেডিসিন রিলেটেড বা মেডিকেল ফিল্ডে যে সমস্ত ক্যাটাগরিতে এজ গ্রুপ ভাগ করে থাকি, তার মধ্যে আমাদের যে পেডিয়াট্রিক এজ গ্রুপ রয়েছে সেটাকে আমরা ধরি 14 বছরের নিচে যাদের বয়স তাদেরকে আমরা পেডিয়াট্রিক হিসেবে ধরে থাকি। বাট টিবির ক্ষেত্রে এটা একটু অন্যরকম। এখানে পেডিয়াট্রিক এজ গ্রুপ হবে 18 নিচে যাদের বয়স তারা, অথবা যাদের ওজন 39 কেজি কম, তাদেরকে আমরা পেডিয়াট্রিক এজ গ্রুপ হিসেবে ধরবো। আগের ভিডিওতেও আমরা এইটাই বলেছিলাম, এক্ষেত্রেও আমরা কী বললাম। বাট টিবির ক্ষেত্রে কী ড্রাগ আমাদের দেওয়া হয় সেই ড্রাগ নিয়ে আমরা আলোচনা করব। কোন পেশেন্টদেরকে কীরকম ড্রাগ দেওয়া হয়, আইপিতে কী ড্রাগ দেওয়া হয়, সিপিতে কী ড্রাগ দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে কী ড্রাগ দেওয়া হয়, টিবির পজিটিভ অর্গানিজম এবং এর ডায়াগনোসিস কীভাবে করা হয়, সেই নিয়ে আমরা কয়েকটা এখানে আলোচনা করছি। তো এখানে আমরা একটা ফটো শো করছি, দেখো, ক্যাটাগরাইজেশন অফ অ্যাডাল্ট টিবি পেশেন্ট। এখানে বিভিন্ন ওয়েট ব্যান্ড অনুযায়ী টিবি পেশেন্টদেরকে সিগ্রেট করা হয়েছে বা আলাদাভাবে ভাগ করা হয়েছে, এবং তারা কোনো পেশেন্ট যারা রয়েছে তাদের ওয়েট ব্যান্ড অনুযায়ী কী ধরনের ট্রিটমেন্ট পাবে, কত মাস ট্রিটমেন্ট পাবে, কোনটা কত মাস ট্রিটমেন্ট পাবে, তার ডোজ কীরকম থাকবে সেই নিয়ে আলোচনা করছি। তো আমরা আগের ছবিটাতে চলে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের ছবিটা ক্যাচ করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা টিবি একটা পেশেন্টে আলোচনা করছি, একজন ডিএসটিবি অর্থাৎ ড্রাগ সেন্সিটিভ টিবি। এখানে আমরা ড্রাগ সেন্সিটিভ টার্মটা ইউজ কেন করলাম? এখানে আমরা এই কারণে ইউজ করলাম, ড্রাগ সেন্সিটিভ অর্থাৎ কোনো একটা ড্রাগ কোনো কিছুর উপর সেন্সিটিভ, অর্থাৎ সেটা দিলে সেটা নষ্ট হতে পারে বা সেটাকে আমরা মারতে পারি। যেমন আমরা হিট সেন্সিটিভ ভ্যাকসিনকে আমরা বলি পোলিও, কারণ বেশি যদি হিটে এক্সপোজার হয়ে যায় পোলিওটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা সেন্সিটিভ টার্মটা ইউজ করছি। তো এখানে ডিএসটিবি টার্মটা আমরা লিখে রাখলাম এবং এর পাশে লিখলাম ডিআরটিবি। দুটো টার্ম আমরা লিখলাম, ডিএসটিবি ড্রাগ সেন্সিটিভ টিবি, ডিআরটিবি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। টিবির ক্ষেত্রে কী কী ড্রাগ ইউজ করা হয় এটা আমরা যদি জেনে যাই আমাদের বুঝতে আরও সুবিধা হবে। টিবির ক্ষেত্রে আমরা 4টে ড্রাগ ইউজ করি, এইচ আর জেড ই, এবং আরেকটি ড্রাগ ইউজ করা হয় সেটা আমরা পরে বলছি। তো এইচ আর জেড ই এর পুরো নাম কি? এইচ ফর আইসোনিয়াজাইড, আর ফর রিফাম্পিসিন, জেড ফর পাইরাজিনামাইড, এবং ই ফর ইথাম্বুটল। আরেকটি ড্রাগ ইউজ করা হয় স্ট্রেপ্টোমাইসিন, এর ব্যবহার এখন কিছুটা কমেছে। তো মেন এই 4টে ইউজ করা হয় এবং তার সাথে এটি রয়েছে। এটি এখন ইউজ অনেক কমে গেছে, খুব প্রয়োজন পড়লে তবে এটা ইউজ করা হচ্ছে। তো এই 4টে ড্রাগ, এবং আরেকটা আমরা এখানে আলোচনা করছি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কি? টিবির পজিটিভ অর্গানিজম এক কথায়, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার কারণে আমাদের টিবি হয়ে থাকে, এবং এই অর্গানিজমটাকে মারার জন্যই আমরা এই 4টি ড্রাগ বা স্ট্রেপ্টোমাইসিন যখন যেখানে ইউজ করা হয় এই ড্রাগগুলো ইউজ করি, অর্থাৎ এই ড্রাগগুলো এর উপর কাজ করে, সেই জন্য বলা হচ্ছে ডিএসটিবি ড্রাগ সেন্সিটিভ টিবি। এই ড্রাগগুলো যদি আমরা এর উপর দিই এই ব্যাকটেরিয়াটা কিন্তু মারা যাবে, তখন সেটা হয়ে যাবে ড্রাগ সেন্সিটিভ টিবি। বাট এই ড্রাগগুলো আমরা দিলাম তাও এই ব্যাকটেরিয়ার কিছু হলো না, তখন আমাদেরকে বুঝতে হবে সেটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, অর্থাৎ এদের মধ্যে কোনো একটা ড্রাগ আমরা দিলাম বাট সেই ড্রাগটা এর উপর কাজ করছে না, তখন হয়ে যাবে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। সেটা একটার উপর হতে পারে, দুটোর উপর হতে পারে, প্রত্যেকটার উপর হতে পারে, সেটা সিবিনেট করে আমরা জানতে পারবো। এই হচ্ছে আমাদের এখানে আলাদা থাকলো। এবার আমরা আলোচনা করছি টিবি পেশেন্ট। টিবি পেশেন্টদেরকে আমরা যদি নর্মাল টিবি পেশেন্ট হয়, অর্থাৎ প্রথমবার টিবি হয়েছে, আগে কখনো টিবি হয়নি, সেই পেশেন্ট যদি হয় তাকে আমরা প্রথম চান্সে 6 মাসের জন্য ট্রিটমেন্ট দিই। 6 মাস অর্থাৎ 168 দিন এখানে হবে, এটা আমরা পরে আসছি, আরও বুঝতে হতে সুবিধা হবে। তো 6 মাসের জন্য আমরা তাকে ট্রিটমেন্ট দিই। এই 6 মাস যে ট্রিটমেন্ট দিই সেটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা প্রথম 2 মাসের জন্য এবং পরবর্তী 4 মাসের জন্য।
এখানে দুটোর ক্ষেত্রে দুটো আলাদা কিছু ড্রাগ ব্যবহার করা হয়, সেই জন্য আলাদা করা হয়েছে, সেটাও আমরা বলবো। 2 মাসের জন্য যেটা হয় সেটাকে বলা হয় আইপি, 4 মাসের জন্য যেটা হয় সেটাকে বলা হয় সিপি। আইপি অর্থাৎ ইন্টেনসিভ ফেজ এবং সিপি অর্থাৎ কন্টিনিউয়েশন ফেজ। প্রথম 2 মাস একটা মেডিসিন দেওয়া হয়, শেষ 4 মাস অন্য একটা মেডিসিন দেওয়া হয়। এই যে 2 মাস দেওয়া হচ্ছে, এখানে এক একটা মাসে 28 দিন ধরা হয়, তাহলে 2 × 28 অর্থাৎ 56 দিন এবং 4 × 28 অর্থাৎ 112 দিন, টোটাল আমাদের হচ্ছে 168 দিন। 6 মাস 168 দিন, এই বেসিসে আমাদের এখানে কাউন্ট করা হয়। এবার এই যে ড্রাগ দেওয়া হচ্ছে, এই ড্রাগ কীভাবে ইউজ করা হয়? 2 মাস এবং 4 মাস এই যে ড্রাগ দেওয়া হচ্ছে, প্রথম 2 মাসের জন্য দেওয়া হয় এইচ আর জেড এবং ই, এবং শেষ 4 মাসে দেওয়া হচ্ছে এইচ আর ই। এইচ আর জেড ই আমাদেরকে আলাদাভাবে আর কিছু লিখতে হবে না, কারণ এখানে আমরা লিখে দিয়েছি, প্রয়োজন হলে এখানটা দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। তো এইচ ফর আইসোনিয়াজাইড, আর ফর রিফাম্পিসিন, জেড ফর পাইরাজিনামাইড এবং ই ফর ইথামবুটল। প্রথম 2 মাসে এই ড্রাগটা দেওয়া হচ্ছে, পরের 4 মাসে এই ড্রাগটা দেওয়া হচ্ছে, তাহলে তার কোর্স কমপ্লিট হয়ে গেল। এবার এক্ষেত্রে কটা ডোজ পাবে, কটা ট্যাবলেট পাবে, সেটা আমাদেরকে আলাদাভাবে দেখতে হবে। এক্ষেত্রে আমরা একটা মেডিসিনের ট্যাবলেট আঁকার চেষ্টা করছি, এখানেও আমরা একটা ট্যাবলেট আঁকার চেষ্টা করছি। তার আগে এটা একবার দেখে নাও। এখানেও বলা হয়েছে ইন্টেনসিভ ফেজ এবং কন্টিনিউয়েশন ফেজ, দুভাগে ভাগ করা হয়েছে। এখানে যে মেডিসিন দেওয়া হয়েছে এইচ আর জেডি 4FDC এবং কন্টিনিউয়েশন ফেজে দেওয়া হয়েছে 3FDC, এইচ আর এবং ই। এখানে জেড নেই, এখানেও দেখো আমরা জেড লিখেছি কিন্তু এখানে জেড লিখিনি, অর্থাৎ এই জেডটা এক জায়গায় দেওয়া হবে, এক জায়গায় দেওয়া হবে না। এটাই একটা কোশ্চেন, কোন ড্রাগ সিপিতে বা কন্টিনিউয়েশন ফেজে দেওয়া যায় না, সেটা হবে আমাদের জেড বা পাইরাজিনামাইড। এটা একটা কোশ্চেন। দেখো এখানে আমরা কোথাও জেড লিখিনি, এখানেও আমাদের কোথাও জেড নেই, তো এটা একটা আমাদের কোশ্চেন হয়ে গেল। আরও এখান থেকে একটা কোশ্চেন আছে, এই যে 1, 2 এবং 3টে, পরপর 3টে আমরা রাখলাম, এবং এখান থেকে স্ট্রেপ্টোমাইসিন যখন এটা ইউজ হয়, তো এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিওসাইডাল, অর্থাৎ এগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে নষ্ট করে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওসাইডাল। এবং ইথামবুটাল যেটা রয়েছে আমাদের, এটা আমাদের ব্যাকটেরিওস্ট্যাটিক, অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়াকে আর গ্রোথ হতে দেয় না। এটাও কোশ্চেন করা হয় যে এই যে এইচআর জেডি ইউজ করা হচ্ছে, এর মধ্যে কোনটা ব্যাকটেরিওসাইডাল, কোনটা ব্যাকটেরিওস্ট্যাটিক, কোনটা আমরা কন্টিনিউয়েশন ফেজে ইউজ করি না। দুটো আমাদের কোশ্চেন হয়ে গেল, একটা এবং এটা বললাম কোনটা দেওয়া হয় না। এখানে আমরা মুছে দিচ্ছি। তো এই যে আমরা এখানে ট্যাবলেট আঁকলাম, এখানে একটা, এখানে একটা, এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, কারণ এখানে 3টে মেডিসিন রয়েছে। তো 1, 2, 3, 4, 4 ভাগে ভাগ করেছি। এইচ আর জেড ই, এখানে দেখো ডোজ ক্যালকুলেট করা রয়েছে। একটা ট্যাবলেটে থাকে 75 mg এইচ, 150 mg আর, 400 mg জেড এবং 275 mg ই। সেটা আমরা এখানে বসাবো। এইচ আরের ক্ষেত্রে কী লেখা রয়েছে? 75, 150, 275। একটা ট্যাবলেট হয়ে গেল, 1 ট্যাব। এবার একজন পেশেন্ট একটা ডোজ খায় না, একটা ট্যাবলেট খায় না, সে যখন ওষুধ খায় তাকে খেতে হয় একসাথে 3টে, 4টে, 5টা, 6টা পর্যন্ত তাকে ওষুধ খেতে হয়। সেটা এখানে রয়েছে। দেখো একজন মানুষ কটা করে ট্যাবলেট খাবে, সেটা তার এজের উপর, সেটা তার ওয়েটের উপর ডিপেন্ড করছে। তার ওয়েট যদি 25 থেকে 34 কেজির মধ্যে হয়, তাহলে সে পাবে 2টো ট্যাবলেট। কটা ট্যাবলেট পাবে? এই কম্বিনেশান দিয়ে সাজানো একটা ট্যাবলেট, এটার পাবে 2টো। কোন এজ গ্রুপ? 25 থেকে যদি 34 কেজির মধ্যে হয়ে থাকে, সে পাবে 2টো। যদি তার ওজন 50 থেকে 64-র মধ্যে হয়ে থাকে, ধরো আমার 52 কেজি ওজন, 52 কেজি আমার ওজন, আমি কোন এজ গ্রুপের মধ্যে পড়ছি? 50 থেকে 64। আমি কটা পাবো? 4টে ট্যাবলেট। তো আমার ক্ষেত্রে হয়ে যাবে 4টে ট্যাবলেট। আমি এটা 52 কেজি হিসাবে লিখে রাখলাম। এটাও আমাদের পরে আরও কাজে লাগবে, সেটা আমরা দেখাচ্ছি। তো 52 থেকে 64 কেজির মধ্যে যদি হয়, সেখানে পাবো আমরা 4টে। এটা ইন্টেনসিভ ফেজে এবং কন্টিনিউয়েশন ফেজে পাবো আমরা 4টে ট্যাবলেট। এখানেও আমরা পাবো 4টে ট্যাবলেট। এবার এখানে একটা নোট দেওয়া রয়েছে। দেখো
If during treatment the patient's weight increase by more than 5 kg, then he cross the next weight category. কারো এই যে 6 মাস ধরে ট্রিটমেন্ট চলছে, 6 মাস ধরে তো কারো একই ওয়েট থাকবে না, কারো বাড়বে কারো কমবে, কারো একই থাকতেও পারে। বাট যদি কারো ওজন কমে যায় বা তার 65 কেজি ওজন ছিল সেটা থেকে তার 63 কেজি হয়ে গেছে, বা আমার 52 কেজি ওজন ছিল আমার হয়ে গেছে 48 কেজি, তখন তো আমি আর এই গ্রুপে নেই, তখন আমি এই গ্রুপে চলে গেছি। তখন আমার কি হবে? তখন আমি কি এই ওয়েটে আমি যেটা 4টে খাচ্ছিলাম সেটা 3টেতে শিফট হয়ে যাব? সেটার জন্যই এই নোটটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যদি 5 কেজির ওজন ডিফারেন্স হয়, সেটা 5 কেজি কম হতে পারে, 5 কেজির বেশি হতে পারে। তো 5 কেজি যদি আমার ওজন কমে, অর্থাৎ আমার এখানে দেখো 52 কেজি ওজন ছিল, আমার যদি ওজন 47 কেজিতে নেমে যায় তখন আমি এই গ্রুপে চলে আসবো, তবেই আমি 3টে ট্যাবলেট খাবো। বাট আমার যদি ওজন 4 কেজিও কমে, অর্থাৎ 52 থেকে কমে 48ও হয়, তখন আমি কিন্তু 3টেতে শিফট হব না। বাট আমার যদি ওজন 47 কেজি হয়ে যায় তখন আমি 4টে থেকে 3টেতে শিফট হয়ে যাব। এই হচ্ছে নোটের আকারে এটাই বলা রয়েছে, অন্য কিছু না। আশা করি এটা বোঝা গেছে। এবং 4FDC এবং 3FDC কেন বলছে? একটাই কারণ, এখানে 4টে ডোজের কম্বিনেশান, ফিক্সড ডোজ কম্বিনেশান, 4টে মেডিসিন দিয়ে একটা ট্যাবলেট তৈরি করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে 4FDC। এবং এখানে 3টে মেডিসিন দিয়ে একটা ট্যাবলেট তৈরি করা হয়েছে, সেই জন্য এটাকে বলেছে 3FDC, ফিক্সড ডোজ কম্বিনেশান। এই কারণে এটা বলা হয়েছে। এটা আমরা মুছে দিচ্ছি। নেক্সট আমাদের পরের যেটা রয়েছে দেখো, ক্যাটেগরাইজেশন অফ পেডিয়াট্রিক টিবি পেশেন্ট। কাদের ক্ষেত্রে বলা হচ্ছে? এটা পেডিয়াট্রিক টিবি, সেজন্য এটা বলা হয়েছে। এবং এখানে দেখো ওয়েট ম্যাক্সিমাম 39 পর্যন্ত দেখানো হয়েছে। তো এক্ষেত্রে কিছুটা ড্রাগ আলাদাভাবে মেনটেন করতে হয়, এটা অনেকটা কোশ্চেনে ধরে না, বাট কী কী ওষুধ দেওয়া হয় সেটা জিজ্ঞাসা করা হয়। তো এখানে যদি আমরা একটু দেখে নিই, পেডিয়াট্রিক ক্ষেত্রে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইন্টেনসিভ ফেজ এবং কন্টিনিউয়েশন ফেজ। এখানে যদি আমরা একইভাবে আলোচনা করি, আইপি সিপি, আইপি হচ্ছে আমাদের 2 মাস, সিপি হচ্ছে আমাদের 4 মাস। আইপিকে আমরা বলছি ইন্টেনসিভ, এটা বলছি কন্টিনিউয়েশন ফেজ। এখানে কী কী ট্যাবলেট দেওয়া হচ্ছে? ইন্টেনসিভ ফেজে দেখো এখানে রয়েছে HRZ, তো আমরা লিখলাম HRZ প্লাস দেখো এখানে রয়েছে ই কিন্তু আলাদাভাবে রয়েছে, অর্থাৎ এই 3টে ট্যাবলেট দিয়ে একটা ট্যাবলেট বানানো হবে, তার সাথে আমাদেরকে আলাদা একটা বড়ি খেতে হবে। সিপির ক্ষেত্রেও একই, এখানে রয়েছে দেখো HR এবং HR দিয়ে একটা ট্যাবলেট বানানো থাকবে এবং তার সাথে আলাদাভাবে একটা ট্যাবলেট, সেটা আমাদের খেতে হবে। এই হচ্ছে আমাদের ট্যাবলেট। বাট দুটোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে জেড আছে, এখানে জেড নেই। সিপিতে কোনো ক্ষেত্রেই জেড নেই, এখানে জেড আছে বাট ওখানে জেড নেই। এটি কোশ্চেনটা আমরা আগেই বলেছি, সেটা আমরা এখানেও লক্ষ্য করতে পারলাম। বাট এখানে ট্যাবলেটের ক্ষেত্রে আমাদের আলাদা খেতে হবে। এখানে এজ গ্রুপ হিসেবে সাজানো রয়েছে। HRZ এর যে ফিক্সড ডোজ কম্বিনেশন থাকবে 3FDC, 2FDC রয়েছে 1 2 3। এখানে ডোজ ক্যালকুলেট করা রয়েছে 50 75 100, এটা আমাদের রয়েছে 50 75, এবং এখানে রয়েছে 100, ওখানেও রয়েছে 100। তো এরকম আমাদের ট্যাবলেট থাকবে। এবার কটা করে ট্যাবলেট খাবে সেটা ডিপেন্ড করছে তার ওয়েট ব্যান্ডের ওপর। যাদের ওয়েট 4 থেকে 7 কেজি তারা পাবে একটা ট্যাবলেট, HRZ এর যে 3FDC এর কম্বিনেশন তার একটা ট্যাবলেট, এবং ইথাম্বুটালের একটা ট্যাবলেট 100 mg। যার বয়স 25 থেকে 29, আমি 27 কেজি ওজন ধরছি, যার 27 কেজি ওজন সে কী পাবে? সেভাবে 25 থেকে 27 কেজি ওজন, সেক্ষেত্রে সে HRZ তার কম্বিনেশন পাবে 3টে, এই কম্বিনেশন পাবে 3টে। এর সাথে আরও একটা পাবে, কি বলেছে? 1 অ্যাডাল্ট ডোজ। 1 অ্যাডাল্ট ডোজ বলতে কী বুঝবে? আইপির ক্ষেত্রে 1 অ্যাডাল্ট ডোজ কি? এটা হচ্ছে আমাদের 1 অ্যাডাল্ট ডোজ, অর্থাৎ এই যে কম্বিনেশনটা ছিল 50 75 400 275, এর একটা ট্যাবলেট পাবে, এবং এর সাথে আমাদের 3FDC পাবে, 1 অ্যাডাল্ট ডোজ। ঠিক আছে, এটা পাচ্ছে। এর সাথে আর কি পাচ্ছে? ইথাম্বুটালের 3টে ট্যাবলেট প্লাস 3টে ট্যাবলেট। তাহলে এই হচ্ছে আমাদের ড্রাগ ক্যালকুলেশন বাচ্চাদের ক্ষেত্রে। এত কিছু জানার দরকার নেই। নেক্সট আমরা আপাতত এটা জেনে গেছি জেড দেওয়া যায় না, এক্ষেত্রে
HZ প্লাস ই অর্থাৎ ইথাম্বুটালকে আলাদাভাবে দেওয়া হয়। এই কোশ্চেনটা এখানে করা হয়, ইথাম্বুটাল কি এসে যে 3FDC বা 2FDC দেওয়া হয় তাতে ইনক্লুডেড থাকে, সেটা কিন্তু না, কম্বিনেশন থাকে না, 3FDC থাকে, তার সাথে আলাদাভাবে ইথাম্বুটালকে খেতে হয়। এক্ষেত্রে আরেকটা ট্যাবলেট খেতে হয়, যারা টিবির ওষুধ খায় তাদেরকে ভিটামিন B6 বা পাইরিডক্সিনের ট্যাবলেট খেতে বলা হয়, সেটা ক্যালকুলেট করা হয় একটা ভিটামিন হিসাবে, যেহেতু এই সমস্ত ড্রাগগুলো খেলে আমাদের অনেক নার্ভের প্রবলেম হতে পারে। B6 বা পাইরিডক্সিন ট্যাবলেট খেতে বলা হয়, সেটা ডোজ আছে, আলাদাভাবে ক্যালকুলেট করে খেতে হয়। এবং এখানে ইথাম্বুটাল যারা ট্যাবলেট খায় তাদের চোখের কিছুটা প্রবলেম হতে পারে, যারা রিফাম্পিসিন খায় তাদের রেড ইউরিন হতে পারে। এটা একটা ভালো কোশ্চেন। যারা রিফাম্পিসিন খায় অর্থাৎ এই সমস্ত ড্রাগগুলো যাতে খাচ্ছে তার কিন্তু রেড ইউরিন হতে পারে, এটা একটা কমন সিমটম। এবং এটা পেশেন্টকে যদি অনেক ক্ষেত্রে বলে আমার ওষুধ খেয়ে প্রবলেম হচ্ছে আমি খাবো না, সেক্ষেত্রে আমাদেরকে মোটিভেট করতে বলা হয়। ইথাম্বুটালের ক্ষেত্রে আয়ের প্রবলেম হতে পারে, দেখতে ভীষণ অসুবিধা হতে পারে, সেজন্য বারবার এগুলো মনিটর করা হয়। এছাড়াও ইউরিয়া, ক্রিয়েটিনিন, LFT প্রতিটা ব্লাড টেস্ট আমাদেরকে রেগুলার করতে হয়। ওয়েটটা ঠিকঠাকভাবে কেন চেক করা হয়, যদি আমরা জিজ্ঞাসা করা হয় ওয়েট কেন টিবি পেশেন্টদের ক্ষেত্রে রেগুলারভাবে মনিটর করা হয়, সেটার অ্যান্সার কিন্তু এটাই যে অন্য কোনো ওয়েট ব্যান্ডে চলে গেছে কিনা এবং তার মেডিসিন কমাতে হবে কিনা, বাড়াতে হবে কিনা সেটা জানার জন্য। নেক্সট আমাদের রয়েছে বন্দে মাতরম যোজনা ফোকাসেস অন। বন্দে মাতরম যোজনা কিসের ওপর ফোকাস করে? এরা বন্দে ভারত না, বন্দে মাতরম যোজনা। বন্দে মাতরম যোজনা প্রথম শুরু হয় 9 ফেব্রুয়ারি 2004, 2004-এর 9 ফেব্রুয়ারি শুরু হয়। এবং এই 9টা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, কারণ প্রতি মাস ইংরেজি মাসের 9 তারিখে PMSMA একটি ক্যাম্প হয়ে থাকে, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। PMSMA প্রতিটা ডিস্ট্রিক্টেই হয়ে থাকে, প্রতিটা ব্লকেই হয়ে থাকে। PMSMA প্রতি ইংরেজি মাসে 9 তারিখে একটা করে মেডিকেল ক্যাম্প হয়ে থাকে, যেখানে যারা প্রেগনেন্ট মা রয়েছে, গর্ভবতী মা রয়েছে বা যারা অ্যাডোলেসেন্টস রয়েছে তারা কিন্তু এই ক্যাম্পে গিয়ে তাদের চেক আপ করিয়ে আসতে পারবে। এবং এটার মূল লক্ষ্য কী? ফোকাস অন, কিসের উপর ফোকাস করে? রিডাকশান অফ ম্যাটারনাল অ্যান্ড নিওনেটাল ডেথ। ম্যাটারনাল ডেথ কমাবে এবং নিওনেটাল ডেথ কমানোরই মেন লক্ষ্য, এই কারণেই এর উপর এত জোর দেওয়া হয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, আয়ুষ্মান ভারত যোজনা স্টার্টেড ইন হুইচ ইয়ার? আয়ুষ্মান ভারত যোজনা কবে শুরু হয়েছিল? আয়ুষ্মান ভারত আমাদের শুরু হয়েছিল 2018 সালে। এটা আমাদের WBHRB স্টাফ নার্সের ক্ষেত্রেও একটা কোশ্চেন এসেছিল। PM প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY, এতে কত টাকা অ্যামাউন্ট দেওয়া হয়, এটা একটা কোশ্চেন ছিল। অ্যান্সার ছিল আমাদের 5 লাখ। তো এর আন্ডারেই আয়ুষ্মান ভারতের আন্ডারেই এই প্রজেক্ট ছিল PMJAY, এবং সেখানে 5 লক্ষ টাকা দেওয়া হয়। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, শিডিউল অফ অ্যান্টিনেটাল চেক আপ। ANC কখনো কখনো করা হয়। ANC আমাদের কখনো কখনো করা হয়। ANCর মিনিমাম 4টে ANC করতে বলা হয়, এর মধ্যে একটা যেন অবশ্যই ডক্টরের দ্বারা পারফর্ম করা হয়। এটা ছিল আমাদের মেন বিষয়। তো 4টে যে ANC করা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আশা করি এটা প্রত্যেকেই জানা। তো একবার আলোচনা করছি। এটা উইদিন 12 উইকস অর্থাৎ মা যখন রেজিস্ট্রেশন করতে আসছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ANC। সেটা অবশ্যই হতে হবে আমাদের 12 উইকসের মধ্যে। এবং এখানে অনেক কিছু টেস্ট করতে দেওয়া হয়, ব্লাড টেস্ট, USG, এসব কিছু টেস্ট করতে দেওয়া হয়, যাতে মায়ের যদি কোনো প্রবলেম থাকে এবং অনেক কিছু হিস্ট্রি নেওয়া হয়। আগে যদি কোনো হিস্ট্রি থাকে, অ্যাবর্শন, মিসক্যারেজ বা এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই সমস্ত হিস্ট্রি আমরা কালেক্ট করি। এই হচ্ছে আমাদের ফার্স্ট ANC, এটা খুব ইম্পর্ট্যান্ট, এর গুরুত্ব অনেক রয়েছে। সেকেন্ড ANC আমাদের করা হয় 14 থেকে 26 উইকসের মধ্যে।
নেক্সট আমাদের রয়েছে থার্ড, এটা আমাদের করা হয় 28 থেকে 34 উইক্সের মধ্যে, এবং ফোর্থ এএনসি করা হয় 36 অ্যান্ড টার্ম। এই হচ্ছে আমাদের এএনসির শিডিউল, এই সময় আমাদের এএনসি করা হয়। নেক্সট আমাদের রয়েছে এখানে কয়েকটা এসটিআই এবং আরটিআইয়ের কিট দেখানো হয়েছে, কিট 1 থেকে কিট 7, কোন কিট অনুযায়ী কী কী মেডিসিন থাকে এবং কী কী মেডিকেল কন্ডিশনে আমরা কোন কিট ব্যবহার করতে পারি সেটা রয়েছে। এটা কেউ মুখস্থ করতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা অতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বাট কয়েকটা ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়ে থাকে। নেক্সট রয়েছে RMNCH প্লাস এ স্ট্র্যাটেজি কী? RMNCH এর পুরো নাম কী? RMNCH প্লাস এ এর পুরো নাম কী? এর পুরো নাম যদি আমরা এক একটা ওয়ার্ড ভাঙি, রিপ্রোডাক্টিভ, ম্যাটারনাল, নিওনেটাল, নেক্সট আমাদের রয়েছে সি, চাইল্ডহুড বা চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট। রিপ্রোডাক্টিভ, ম্যাটারনাল, নিওনেটাল, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। তো এদের যে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় বলে থাকি RMNCH প্লাস এ। এবার এখানে কী কী সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে? 5x5 এখানে সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। 5x5, 1, 2, 3, 4, 5, 5টা এখানে এজ গ্রুপকে রাখা হয়েছে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, ম্যাটারনাল, নিওনেটাল, চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট। এই 5টা এজ গ্রুপ বা আমাদের যে 5টা গ্রুপ এখানে ডিভাইড করা হয়েছে, 5টার ক্ষেত্রে মেন 5টা টার্গেট ফিক্সড রয়েছে, তার উপর আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হয়। সেটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো 5x5 ম্যাট্রিক্স ফর RMNCH প্লাস এ, রিপ্রোডাক্টিভ হেলথ, ম্যাটারনাল হেলথ, নিওনেটাল হেলথ, চাইল্ড হেলথ এবং অ্যাডোলেসেন্ট হেলথ। প্রত্যেকটা গ্রুপ সেখানে কী কী সার্ভিস প্রোভাইড করা হয় সেটা এখানে রয়েছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ধরা হবেই। যারা CHO রয়েছে প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। রিপ্রোডাক্টিভ হেলথ গ্রুপে কী কী রয়েছে? ফোকাস অন স্পেসিং মেথড, যারা গর্ভবতী হতে পারবে এই ধরনের এজ গ্রুপ রয়েছে তাদের ক্ষেত্রে মেনলি এটা অ্যাপ্লিকেবল। তো ফোকাস অন স্পেসিং মেথড, যাদের বাচ্চার অলরেডি একটা রয়েছে তাদের মধ্যে যেন বার্থের স্পেসিং বা এজের ডিফারেন্স 3 বছর হয়, সেটার জন্য আমরা কিছু স্পেসিং মেথড ব্যবহার করে থাকি। সেটা আমাদের টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। তো কী ইউজ করি সেটা আমরা এখানে পেয়ে যাব। পার্টিকুলারলি PPIUCD, পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস অ্যাট হাই কেসেস লোড ফেসিলিটি, যে সমস্ত জায়গায় বেশি ডেলিভারি হয় সে সমস্ত জায়গাতে PPIUCDর উপর বেশি জোর দেওয়া হয়, বাচ্চার ডেলিভারি হবে এবং তার সাথে সাথেই PPIUCD পড়িয়ে দেওয়া হয়। ইন্টারভ্যাল IUCD অ্যাট সাব সেন্টার অন ফিক্সড ডে, সাব সেন্টারে কয়েকটা ফিক্সড ডে এখানে রাখা হয় এবং যেখানে আমরা স্পেসিং বা ইন্টারভ্যাল IUCD ব্যবহার করতে পারি। এটা যে কোনো সময় হতে পারে, মেনস্ট্রুয়েশন হলো তার 4 থেকে 5 দিন পর থেকে এটা কিন্তু ইনসার্ট করা যায়। ডোর স্টেপ ডেলিভারি অফ কন্ট্রাসেপটিভ বাই আশাদের মারফত যে সমস্ত এজ গ্রুপ রয়েছে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন কন্ট্রাসেপটিভ সার্ভিস প্রোভাইড করে থাকি। নেক্সট রয়েছে স্ট্রেনথেনিং সেফ অ্যাবর্শন সার্ভিস, যারা অ্যাবর্শন করাতে চায় যাতে কোনো লোকাল জায়গায় না গিয়ে একজন ভালো প্র্যাকটিশনারের কাছে গিয়ে অ্যাবর্শন করে তার উপর জোর দেওয়া হয় এবং এগুলো প্রত্যেকটা রেজিস্ট্রেশন করানোরও একটা চেষ্টা করা হয়। মেনটেনিং স্টেরিলাইজেশন সার্ভিস অর্থাৎ যেটা পার্মানেন্ট, যেমন আমরা বললাম পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড, সেক্ষেত্রে ফিমেল স্টেরিলাইজেশন বা মেল স্টেরিলাইজেশন তার উপর একটু জোর দেওয়া হয়। ম্যাটারনাল হেলথে কী কী দেওয়া হয়? ইউজ MCTS টু এনশিওর আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি অ্যান্ড প্রোভাইড ফুল ANC। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম, যে সমস্ত মা এবং বাচ্চা রয়েছে তাদের আর্লি রেজিস্ট্রেশন হলো কিনা বা যারা বাচ্চা রয়েছে তাদের ইমিউনাইজেশন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা ট্র্যাকিং করি এই MCTS কার্ডের মাধ্যমে। সেটাই এখানে বলা হয়েছে ইউজ MCTS টু এনশিওর আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি অ্যান্ড প্রোভাইড ফুল ANC, যাতে মা ফুল ANCর চেক আপ পাই, ফুল ডোজ পাই, প্রত্যেকটা ANC যাতে অ্যাটেন্ড করে তার জন্য আমরা MCTS ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে ডিটেক্ট হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড লাইন লিস্ট অ্যান্ড ম্যানেজ সিভিয়ারলি অ্যানিমিক মাদার, যে সমস্ত অ্যানিমিক মাদার রয়েছে বা সিভিয়ারলি অ্যানিমিক মাদার রয়েছে অর্থাৎ যাদের হিমোগ্লোবিন 7 কম রয়েছে তাদের যাতে কোনো
অসুবিধা না হয়, ডেলিভারির সময় কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আমরা সেগুলো বেশিভাবে মনিটর করি, তাদের একটা লাইন লিস্ট তৈরি করি। নেক্সট রয়েছে নিউবর্ন হেলথ। নিউবর্ন হেলথের ক্ষেত্রে কী বলা হয়েছে, আর্লি ইনিশিয়েশন অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আর্লি ব্রেস্ট ফিডিং হয়। হোম বেসড নিউবর্ন কেয়ার থ্রু আশাদের মারফত হোম বেসড নিউবর্ন কেয়ার বা HBNC সার্ভিস প্রোভাইড করতে হবে। এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার অ্যান্ড রিসেসিটেশন সার্ভিস অ্যাট অল ডেলিভারি পয়েন্ট। যে কটা ডেলিভারি পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় রিসাসিটেশন সার্ভিস এবং এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার যাতে দেওয়া হয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। চাইল্ড হেলথের ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিমেন্টারি ফিডিং, IFA সাপ্লিমেন্টেশন অ্যান্ড ফোকাস অন নিউট্রিশন। বাচ্চারা যারা 6 মাসের বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং কীভাবে দেবো, কীরকম ফিডিং তাদেরকে দিতে হবে, এ নিয়ে হেলথ ড্রগ বা সার্ভিস প্রোভাইড করতে হবে। IFA সাপ্লিমেন্টেশন, প্রতিটা বাচ্চা যাতে IFA সাপ্লিমেন্টেশন পায় সেদিকে নজর দিতে হবে এবং নিউট্রিশন তাদের ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখতে হবে। নেক্সট রয়েছে ডায়রিয়া ম্যানেজমেন্ট অ্যাট কমিউনিটি লেভেল ইউজিং ওআরএস অ্যান্ড জিঙ্ক। ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া, বাচ্চাদের ক্ষেত্রে যদি নিউমোনিয়া হয় সেটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, আগে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং হয়ে গেলে তার কীভাবে ম্যানেজমেন্ট হবে সেই সম্পর্কে কিছু ওখানে সার্ভিস প্রোভাইড করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অর্থাৎ RBSK, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম স্ক্রিনিং অফ চিলড্রেন ফর 4D। RBSKর আন্ডারে যে 4D অর্থাৎ হচ্ছে বার্থ ডিফেক্ট, ডেভেলপমেন্টাল ডিলে, ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ, এই 4Dর ম্যানেজমেন্ট আমাদেরকে করতে হবে। এটা কোশ্চেন করা হতে পারে। RMNCH প্লাসে RBSKর কী সার্ভিস প্রোভাইড করা হয়, এটা একটা কোশ্চেন করা হয় এবং এখান থেকে একটি কোশ্চেন করা হয় উইপস কার আন্ডারে পড়ছে। অ্যাডোলেসেন্ট হেলথের ক্ষেত্রে কমিউনিটি বেসড সার্ভিস থ্রু পিয়ার এডুকেশন, ডিলে ইন এজ অফ ম্যারেজ, স্ট্রেনথেন অফ ARSH এবং উইকলি IFA সাপ্লিমেন্টেশন, জুনিয়র উইফ এবং প্রমোট মেনস্ট্রুয়াল হাইজিন। এই হচ্ছে আমাদের 5x5 ম্যাট্রিক্স ফর RMNCH প্লাস A। এই 5টা সার্ভিস, টোটাল 25টা সার্ভিস রয়েছে 5টার ক্ষেত্রে। এইগুলো CHOদের ক্ষেত্রে, কমিউনিটি লেভেলের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়। ডিফারেন্স বিটুইন আইসোলেশন এবং কোয়ারেন্টাইন। আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের পার্থক্য কী? আমরা অনেক সময় বলি এটা আইসোলেট বা একে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। নিপা ভাইরাসের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে কোয়ারেন্টাইন মেনটেন করা হচ্ছে বা আইসোলেশন মেনটেন করা হচ্ছে। তো আইসোলেশন বলতে কী বোঝো? সেপারেশন অফ ইনফেক্টেড পিপল ফ্রম হেলদি সাসেপ্টেবল পারসন। কী বলা হয়েছে? সেপারেশন অফ ইনফেক্টেড পিপল। একজন মানুষ ইনফেক্টেড হয়ে গেছে কোনো একটা ডিজিজে, করোনা বা নিপাতে সে ইনফেক্টেড হয়ে গেছে, তো তাকে আমরা সরাচ্ছি। যারা হেলদি মানুষ তাদেরকে আমরা কিন্তু সরাচ্ছি না। সেপারেশন অফ ইনফেক্টেড পিপল ফ্রম হেলদি অর সাসেপ্টেবল পারসন। যারা হেলদি পারসন রয়েছে, ভালো রয়েছে, তাদের থেকে যে ইনফেক্টেড হয়েছে তখন যারা আমরা যাকে সরাচ্ছি সেটা আমরা বলছি আইসোলেশন। আমরা হসপিটালের ক্ষেত্রেও দেখি আইসোলেশন ওয়ার্ড বা আইসোলেটেড ওয়ার্ড থাকে, তো সেটাকে আমরা বলছি আইসোলেশন। বাট কোয়ারেন্টাইনের কী বলা হয়েছে? সেপারেশন অফ হেলদি পিপল আফটার এক্সপোজার টু এ ডিজিজ টু প্রিভেন্ট কন্ট্যাক্ট উইথ দোজ পিপল হু আর নট এক্সপোজার টু দ্যাট ডিজিজ। যে নিপায় আক্রান্ত হয়েছে তার কন্ট্যাক্টে যে এসেছে, তার এখনও ডিজিজ হয়নি বাট সে জাস্ট কন্ট্যাক্টে এসেছে, তাকে আমরা সরিয়ে দিচ্ছি অন্য যারা তার কন্ট্যাক্টে আসেনি তাদের থেকে। অর্থাৎ একেও আমরা সরাচ্ছি, বাট কাদের থেকে সরাচ্ছি? যারা হেলদি পিপল বা ওই নিপা আক্রান্তের সংস্পর্শেও আসেনি তাদের থেকে আমরা সরাচ্ছি, সেটাকে বলছে কোয়ারেন্টাইন। যে একবার এক্সপোজ হয়ে গেছে, কোনো একটা ডিজিজ হয়েছে যার, তার সাথে এক্সপোজ হয়েছে, তো তাকে আমরা সরাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কোয়ারেন্টাইন। আর আইসোলেশনের ক্ষেত্রে শুধুমাত্র যে ইনফেক্টেড হয়েছে তাকে আমরা সরাচ্ছি, সেটা হচ্ছে আইসোলেশন। এছাড়াও আইসোলেশন ইজ ডান ফর দ্য পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি অফ দ্যাট ডিজিজ। একটা ডিজিজ যতক্ষণ কমিউনিকেবল, যতক্ষণ সে ভাইরাস ছড়াতে পারে, ডিজিজ ছড়াতে পারে, ততক্ষণের জন্য তাকে আমরা আইসোলেট করি। কোয়ারেন্টাইন ইজ ডান ফর লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড অফ দ্যাট ডিজিজ। একটা ডিজিজের যতদিন ইনকিউবেশন পিরিয়ড থাকে, অর্থাৎ আমার শরীরে ঢুকলো, আমার শরীরে ঢোকার পর 15 দিন পর্যন্ত হয়তো সে ডিজিজ প্রডিউস করতে পারে, এটা তার ইনকিউবেশন পিরিয়ড। তো আমাকে 15 দিন পর্যন্তই আলাদা রাখা হবে, সেটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন। নেক্সট হচ্ছে আইসোলেশন ইজ ডান ফর কেস অফ কেরিয়ার, ফর কেস অর কেরিয়ার। কেস অথবা কেরিয়ারের ক্ষেত্রে আইসোলেশন করা হয় এবং কোয়ারেন্টাইন ইজ ডান ফর হেলদি পারসন। যারা হেলদি পারসন তাদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন করা হয়। আইসোলেশন একটা সেকেন্ডারি প্রিভেনশন, কোয়ারেন্টাইন একটা প্রাইমারি প্রিভেনশন। এটা থেকে কোশ্চেন এসেছিল। আইসোলেশন বা কোয়ারেন্টাইনের এখানে অনেক কিছু কন্ডিশন তুলে দেওয়া হয়েছিল, সেটা প্রাইমারি প্রিভেনশন না সেকেন্ডারি প্রিভেনশন, এটা জানতে চাওয়া হয়েছিল, তাই এটা গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট এখানে রয়েছে কমিউনিকেবল ডিজিজ। এখানে কয়েকটা ডিজিজের নাম রয়েছে, তার পজিটিভ অর্গানিজম রয়েছে, ইনকিউবেশন পিরিয়ড রয়েছে, পিরিয়ড অফ আইসোলেশন রিকোয়ার্ড এটাও রয়েছে। তো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো পড়ে নিতে পারো। নেক্সট আরও একটি ফটো মধ্যে রয়েছে, এখানেও কিছু ডিজিজ রয়েছে, তার পজিটিভ অর্গানিজম, ইনকিউবেশন পিরিয়ড এবং কতদিন পর্যন্ত তাকে আইসোলেট রাখতে হয় সেটা রয়েছে। এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো আশা করি নিজের কাজে লাগবে।